সুপার শপে ঘটে যাওয়া একটি ইপটিজিংয়ের ঘটনা রূপ নেয় এক ভয়াবহ প্রতিশোধের খেলায়। একদিকে শহরের সবথেকে বড় গ্যাংস্টার আর তার গ্যাং, অন্যদিকে দুজন সাইকো মেকানিক। কে জিতবে এই খেলায়? ভাইরে ভাই, প্রথমে আমি ভেবেছিলাম এটি একদমই সাধারণ গল্প, কিন্তু এই গল্প যে এত ভয়ানক রূপ নেবে তা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি পানির কথা। মুভির এন্ডিংয়ের সিন এতটাই ভয়াবহ 2 দিন পর্যন্ত আপনার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি পানি মুভির এক্সপ্লেনেশন। কেরালার ত্রিশূর মুভির প্রথমে আমাদের ডন আর সিজু নামে দুজন মোটর মেকানিককে দেখানো হয়। তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা নিয়ে আলোচনা করছে। এরপরের সিন সকালে একটি ছেলে বাইকের টায়ার পাঞ্চার সারাতে আসলে পল নামে এই লোকটি ডন আর সিজুকে ডেকে ওই রিপেয়ার করে দিতে বলে। কিন্তু ডন আর সিজুর কথা, আজ আমাদের ছুটির দিন, আজ আমরা কোনো কাজ করব না। সারা মাস গাধার মতো খেটে মাত্র 20,000 টাকা বেতন পাই, ভালো কোনো কাজ পেলে তোমার দোকান আর ফিরে আসবো না বলে দুজন বাইক নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা ডনকে লাগাতার কল করে যাচ্ছে, কিন্তু তাকে পাচ্ছে না। এরপর আমাদের সুরেশ নামে এক লোককে দেখানো হয়। সুরেশের একটি জমি নিয়ে জোশীর সাথে ঝামেলা চলছে। সুরেশ সেই বিষয় নিয়েই কারোর সাথে ফোনে কথা বলছিল। কিছু সময় পর কুরুভিলা নামে একটি লোক এলে সুরেশ কুরুকে বলে, ভাই আমার ওই জমিটার ব্যাপারে গিরি ভাইয়ের সাথে একটু কথা বলুন না। কুরু বলে গিরি আসুক, আমি ওর সাথে কথা বলবো। এজন্য সুরেশ চলে যায়। আপনাদেরকে একটু দেই না কেন, যেখানে আর্থিক ক্ষতির সুযোগ রয়েছে সেখানে ইনভেস্ট করার আগে শতভাগ ভেবেচিন্তে তারপর ইনভেস্ট করবেন। তো চলুন মুভিতে ফিরে যাই। এদিকে পুলিশ কমিশনার রঞ্জিত সব অফিসারদের নিয়ে মিটিংয়ে বসেছে। মিটিংয়ে প্রথমেই রঞ্জিত এএসপি কল্যাণীকে পরিচয় করিয়ে দিয়ে বলে যে আইপিএস ট্রেনিং, তাও আবার নিজের শহরেই পোস্টিং, কতটা পাওয়ারফুল হলে এটা করা যায়। একজন বলে ওঠে, স্যার ম্যাডাম তো ত্রিশূরের প্রভাবশালী মাঙ্গালাথু পরিবারের মেয়ে। এরপর রঞ্জিত বলে, কাল আমার আর সিদ্দিকির সাথে আইজির মিটিং হয়েছে। প্রথম দিকে যে সকল গ্যাংস্টাররা ছিল তারা সবাই ত্রিভান্দাম বা কোচিত ছিল, কিন্তু এখন ত্রিশূরের নাম আসছে, যুবকরা এখন ইন্টারেস্টেড হচ্ছে। রঞ্জিত জানতে চায় এখন ত্রিশূরে অ্যাক্টিভ কারা। তখনই একজন বলে, স্যার অনেকগুলো গ্রুপ আছে, তবে সব থেকে পাওয়ারফুল ওয়ারেন্ট দেবী, কারণ সব থেকে বেশি ওয়ারেন্ট তার নামেই। 400রও বেশি লোক আছে তার গ্রুপে। ছোট বড় সব ধরনের ডিল বা সেটেলমেন্ট সব কিছু ওরা করে। আমরা যদি ওর বিরুদ্ধে যাই আমাদের ট্রান্সফার করিয়ে দিবে। ওর সাথে আরও কয়েকজন আছে, ওরা একসাথে টিম হয়ে কাজ করে। রঞ্জিতের কথা, তার থেকে বড় টিম তো আমাদের কেরালা পুলিশের। তোমরা কাজ করো আর না করো, আমাকে তোমার কাজ করতে হবে, তাই না? অন্যদিকে ডন আর সিজুকে দেখা যায় তারা কোথাও যাচ্ছে। পাশে একটি দোকানের উদ্বোধনের প্রোগ্রাম চলছিল। ডন আর সিজু একটু ছাতা আর 1 বোতল পানি নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই সুরেশকে আসতে দেখে ডন সুরেশকে থামিয়ে বলে, আরে সুরেশ ভাই, যোশী ভাইয়ের সাথে জমি নিয়ে যে ঝামেলা চলছে সেটা মিটিয়ে নেন না কেন, না হলে তো সমস্যায় পড়তে হবে। সুরেশ বলে, রাস্তায় দাঁড়িয়ে আমাকে ভয় দেখাবে আর আমি মেনে নিব? সিজু এদিকে ছাতা খুলে ডনদেরকে আড়াল করে দাঁড়ায়, আর এই সুযোগে ডন সুরেশের গলার মধ্যে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে সুরেশকে এটিএমের মধ্যে নিয়ে যায়। এর মধ্যে এক মহিলা টাকা তুলতে এলে সিজু এটিএম নষ্ট বলে মহিলাকে সামনের এটিএমে পাঠিয়ে দেয়। এরপর সিজু ডনকে ওই পানির বোতলটি দিলে ডন হাতের আর ছুরির রক্তগুলো ধুয়ে বেরিয়ে আসে। তারা প্ল্যান করে যে তারা কাপড় পরিবর্তন করে এই কাপড় চালিয়ে দিবে, তাই তার একটি দোকানে ঢুকে যায়। মূলত এই দোকানটি আজ উদ্বোধন হলো। অন্যদিকে আমাদের গিরি আর গিরির ওয়াইফ গৌরীকে দেখানো হয়। গিরি মূলত মঙ্গলাথু বিল্ডার্সের মালিক, শহরের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। গিরি গৌরীকে নিয়ে তার অফিসেই যাচ্ছিল। তখনই জয়রাজ নামে একজন কল করে জানায়, আমি আজ একটি দোকানের উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। বাইরে থেকে কয়েকজন আর্টিস্টকেও হায়ার করতে হয়েছে, কিন্তু দোকান মালিক কথা মতো পেমেন্ট দিচ্ছে না। আমি এখন অনেক ঝামেলায় পড়ে গিয়েছি। শোনা মাত্রই গিরি ঠিকানা নিয়ে সেই দোকানটিতে যায় এবং নিজের থেকে টাকা দিয়ে জয়রাজকে বলে যে আর্টিস্টদের পেমেন্ট দিয়ে দাও। সাথে দোকান মালিককেও বলে যায় দোকান বন্ধ করার আগে টাকা পাঠিয়ে দিবে। দোকান মালিক জানতে চায় আপনি কে। গিরি তখন থাপ্পড় দিয়ে বলে, আমি কে ওর কাছে জিজ্ঞেস কর, ও বলে দিবে। এরপর গিরি বেরিয়ে যায়, আর নিচে আসতেই গিরির কাজিন সাজিকে দেখা যায়। তবে মার খেয়ে এর মধ্যেই দোকান মালিক ওই টাকাটা পাঠিয়ে দিয়েছে, এজন্য টাকা নিয়ে তারা চলে যায়। আর এদিকে ডন আর সিজু ড্রেস চেঞ্জ করে ওই এটিএমের সামনে দিয়ে যাচ্ছে। তারা খেয়াল করে কেউ এখনও বিষয়টা টের পায়নি। তবে একটু সামনে যেতেই কবিতা এসে হাজির। কবিতার কথা, আমি কখন থেকে তোমাকে কল করছি, আমার সাথে এখনই চলো। কিন্তু ডন তো আর এখন যেতে পারছে না, কারণ তাকে আগে ওই কাপড়গুলো চালাতে হবে। কিন্তু কবিতাও নাছোড়বান্দা, এর জন্য ডন কবিতাকে একটি ঝাড়ি মারে, আর কবিতাও রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ডন আর সিজু একটু দূরে নির্জন স্থানে গিয়ে তাদের পরিহিত কাপড়, ছাতা সব কিছুতে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। অন্যদিকে গিরিরা তাদের অফিসে পৌঁছে গেছে। এ হচ্ছে গিরির বোন কার্থু, তার মানে কুরু হচ্ছে গিরির বোনের স্বামী। আজ আবার কার্থুর জন্মদিন।
এর মধ্যে গিরির মা ভিডিও কল করে এবং বলে আজ আমার পুরাতন কিছু বন্ধু এসেছে, তাদেরকে নিয়ে আমি মন্দিরে যাব, বিকেলের পার্টিতে আসতে পারবো না, তোরা জোরাজুরি করবি না কিন্তু। মূলত গিরি, কুরু, সাজি সবাই একসাথে ব্যবসা করে। এর মধ্যে কল্যাণী এসে পড়ে। কল্যাণী আবার গিরির চাচাতো বোন। কল্যাণী এসে বলছিল আজ অফিসে তো তোমাদের নিয়ে আলোচনা হচ্ছিল, পরে কমিশনার জানতে পারে আমি তোমারই কাজিন। তবে কল্যাণী জানতে চায় যে কমিশনারের সাথে তোমাদের ইস্যু কোথায়। সাজি বলে সে অনেক আগের কথা, গিরি আর গৌরীর সম্পর্কের মাঝে কাবাবে হাড্ডি হয়েছিল। ও গৌরীকে অনেক পছন্দ করত, কিন্তু তখন কিছু করতে পারেনি। পরে যখন ঝামেলা বাড়তে থাকে আমরা ওর ট্রান্সফার করিয়ে দিই, এটা নিয়ে ঝামেলা। এর মধ্যে গৌরী বলে ওঠে আমার খুব ক্ষুধা লেগেছে, চলো আগে কিছু খেয়ে আসি। এই জন্য গিরি সবাইকে নিয়ে খাবার খেতে চলে যায়। আবার এদিকে ডন আর সিজু আবারও সেই এটিএমের সামনে দিয়ে যাচ্ছে। তখনই তারা খেয়াল করে রক্ত গড়িয়ে পড়ছে, তাই তারা চিৎকার করে লোকজন জড়ো করে। এর মধ্যে একজন এটিএমের দরজা খুলেই দেখে ভিতরে সুরসের রক্তাক্ত বডিটি পড়ে আছে। সাথে সাথে পুলিশকে জানানো হয়। এটিএমের সামনে হট্টগোল দেখে কবিতাও এগিয়ে আসে, আর কবিতাকে দেখে ডন এসে বলে আমি প্রথম দেখেছি, সবাইকে আমি ডেকেছি। এদিকে মার্ডারের খবর পাওয়া মাত্রই কল্যাণীও খাবার রেখে বেরিয়ে যায়। আবার তখনই একজন এসে বলছিল সার্কেলে এটিএমের মধ্যে মার্ডার হয়েছে। তবে মার্ডারের কথা শুনে গৌরী গিরিকে বলে তুমি খাও, যা করার পুলিশ করবে। এদিকে খবর পেয়ে রঞ্জিত লোকেশনে পৌঁছে গেছে। লোকাল সিআই জানায় পাশে একটি দোকানের উদ্বোধন আর পার্টি অফিসের প্রোগ্রামও চলছিল। সেই শব্দ কেউ কিছু শুনতে পায়নি। রঞ্জিত জানতে চায় বডি প্রথমকে দেখেছে। তখন অন্য একজনের সাথে ডন আর সিজু হাত উঠায়। এর মধ্যে কল্যাণী এসে বললে এখানে সকল প্রসিডিউর শেষ করতে বলে রঞ্জিত চলে যায়। কল্যাণী এটিএমের সিসিটিভির কথা জানতে চাইলে সিআই জানায় ম্যাডাম এই এটিএম 1.5 বছর যাবৎ বন্ধ, আর এখানে কোনো সিসিটিভি নেই। তবে আশেপাশের দোকানগুলোতে থাকতে পারে, চেক করে দেখা যাক। অন্যদিকে এই খুনের খবর পাওয়া মাত্রই পলিটিক্যাল লিডার সুনীল সাজিকে কল করে এবং দেবীর বিষয়ে জানতে চায়। সাজি বলে ওকে তো আমিও ফোনে পাচ্ছি না। আর খুনের বিষয়ে জানতে চাইলে সাজি জানায় এখনও কিছু জানতে পারেনি, তবে কিছু জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো। সুনীল জানতে চায় গিরি কোথায়। সাজি বলে আমার সাথে আছে। সুনীল বলে তাহলে পার্টি অফিসে, কিন্তু সাজি বলে এখন সম্ভব না, বিকেলে বাড়িতে প্রোগ্রাম আছে, অন্য একদিন আসব। এর মধ্যে দেবী কল করে। সাজি খুনের কথা জানতে চাইলে দেবী বলে আমার কোনো লোক কাজটি করেনি, বাইরের কেউ হবে। তারপর আমি খোঁজ করে দেখছি, আর পুলিশও তৎপর আছে, ধরা পড়ে যাবে। তবে গিরিও দেবীকে বলে দেয় বিষয়টা সিরিয়াসলি নে। দেবী বলে ঠিক আছে ভাই, বিকেলের বার্থডে পার্টিতে দেখা হবে। দেবীর পাশে যে ড্রাইভ করছে সে হচ্ছে দেবীর স্ত্রী জয়া। এই দেবী মূলত ওয়ারেন্ট দেবী। শহরের যত ছোট বা বড় সেটেলমেন্ট হয় সব দেবীর দ্বারাই হয়, আর এর নাম হচ্ছে সুনি, দেবীর ডান হাত। অন্যদিকে আমাদের ডনকে দেখানো হয় কবিতার সাথে রেস্টুরেন্টের টয়লেটে রোমান্স করছে। তবে রেস্টুরেন্টে অনেক লোকজন এসে পড়লে সে যে ডনকে ডাকলে ডন বাইরে চলে আসে। আর এরপরই কমিশনার অফিস থেকে কল করে তাদের সেখানে ডাকা হয়। কমিশনার অফিসে গেলে রঞ্জিত তাদের সবার থেকে স্টেটমেন্ট নেয়, এরপর তাদেরকে ছেড়ে দেয়। আর বের হতেই সুরেশকে মারতে যে কন্ট্যাক্ট দিয়েছিল তার কল আসে। সে জানতে চায় টাকা নিয়ে কোথায় আসবো। ডন বলে সুপার মার্কেটে চলে এসো, আগের দিন তোমার সাথে যেখানে দেখা হচ্ছিল। এদিকে গিরি একটি সাইট ভিজিট করে বের হচ্ছিল। তখনই গৌরী কল করে জানতে চায় যে বিকেলের প্রোগ্রামের জন্য কেনাকাটা করেছ। গিরি বলে আমি তো ভুলে গেছি, তুমি এক কাজ করো, সুপার মার্কেটে চলে এসো, আমিও আসছি। এদিকে ডন আর সিজু তখন সুপার মার্কেটের সামনে বসে প্ল্যান করছে যে কন্ট্রাক্টের 10 লাখ টাকা পেলে তারা ওই টাকা দিয়ে কি করবে। ডন বলছিল আমি একটি বাইক কিনব, কিন্তু সিজুর কথা আমার তো বাইক আছে। এর মধ্যে গৌরী এসে পড়ে, আর গৌরী কার থেকে নামা মাত্রই ডনের চোখ পড়ে গৌরীর উপর। ডন গৌরীকে দেখা মাত্রই তার মাথা নষ্ট হয়ে যায়। এই জন্য ডন গৌরীর পিছু করতে থাকে। সাথে সিজুকেও ডেকে বলছিল কি ফিগার দেখেছিস, তারা একটু টাচ করে আসি। বলেই ডন গৌরীর শরীরে হাত দেয়, আর গৌরীও এক চর মেরে সুপার মার্কেট থেকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই গিরি এসে তার হাত ধরে জানতে চায় কেনাকাটা না করেই চলে যাচ্ছ কেন। গৌরী বলে এমনিতেই, চলো। কিন্তু গিরির কথা এমনিতে তো আর চলে যাওয়ার কথা না। তবে তখনই ডনদেরকে দেখে গৌরী বলে ওঠে স্কাউন্ডেল। গিরিরও আর বুঝতে বাকি থাকে না গৌরী কেন যেতে চাচ্ছে। তাই গিরি এগিয়ে ডনের কাছে জানতে চায় তুমি কে। ডন উল্টো জানতে চায় আপনি কে। আর বলা মাত্রই গিরি ডনকে এক থাপ্পড় মেরে ফেলে দেয়। এরপর ডন আর সিজুকে ইচ্ছামতো ধোলাই করে গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। ডন আর সিজুকে হসপিটালে পাঠানো হয়। সিন চলে যায় সন্ধ্যার বার্থডে পার্টিতে। গিরির বাড়িতে প্রোগ্রামটি হচ্ছে। একে একে সন্ধ্যা নাগাদ সবাই এসে পড়ে এবং সবাই মিলে আনন্দের সাথে বার্থডে সেলিব্রেট করে। এরপর সবাই যখন চলে যায় গৌরী গিরিকে বলছিল চলো বাইরে থেকে ঘুরে আসি। এর জন্য গিরি গৌরীকে ঘুরতে নিয়ে যায়। সারা রাত এদিক সেদিক ঘুরে সকালের আগে আবার তারা ফিরে আসে। আর সকাল হতেই সিন চলে যায় সুরেশের শেষকৃত্যে। সুরেশরা মূলত 2 ভাই, বড় ভাইয়ের 2 ছেলে।
সুরেশ এখনো বিয়ে করেনি, তবে সবাই ধারণা করছে যোশীর সাথে যে প্রপার্টি নিয়ে ঝামেলা চলছিল সেই জন্যই সুরেশের খুন হয়েছে। এর মধ্যে গিরিরা সবাই সুরেশের বডি দেখতে আসে। তবে যাওয়ার সময় যোশীকে দেখে দেবী যোশীকে ডেকে আনে তাদের কারে তুলে নেয়। যোশী ভাবছিল গতদিন শপে গিরির সাথে যে ঝামেলা হচ্ছে সেই বিষয় হয়তো ডেকেছে, কিন্তু দেবী বলে সবাই বলছে যে প্রপার্টির জন্য তুমি নাকি সুরেশকে মেরেছ। অবশ্য যোশী বলে না ভাই, আমার সাথে তো শুধুমাত্র ওই প্রপার্টি নিয়ে একটা ডিল হয়েছিল। দেবী বলে প্রপার্টির কথা ভুলে যাও, আর ওর খুনের সাথে যদি তোমার কোনো সম্পৃক্ততা থাকে তবে তো জানোই পুলিশ এবং আমরা ওর খুনিকে খুঁজে বেড়াচ্ছি। এরপর তারা যোশীকে পথের মাঝে নামিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে ডন আর সিজু মার খেয়ে হসপিটালে বসে আছে। আর এর কিছুক্ষণ পরই সুরেশের বড় ভাইয়ের দুই ছেলে তাদের দুজনের সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা জানতে পারি ওই প্রপার্টির জন্য যোশীর সাথে মিলে ওরা দুজনই ওদের চাচাকে খুন করিয়েছে। আর সেই কন্ট্রাক্টের 10 লাখ টাকা দিতে ওরা এসেছে। তবে কন্ট্রাক্টের 10 লাখ টাকা দিতে সিজু বলছিল তোমরা পাবে 10 কোটি টাকার প্রপার্টি আর আমাদের মাত্র 10 লাখ দিচ্ছ। অবশ্য ওরা বলে একবার প্রপার্টি বাবার নামে ট্রান্সফার হয়ে যাক, এরপর যা চাইবে তাই পাবে। অবশ্য সিজু বলে এটা আমাদের প্রথম কাজ, তোমাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, তবে এরপর কোনো কাজ থাকলে আমাদেরকে বলবে। ওরা দুজন চলে যেতেই ডন বলছিল আমি তো ওদের দুজনের চেহারা ভুলতেই পারছি না রে। সিজুও বলে আমিও পারছি না। এজন্য হসপিটাল থেকে বের হয়েই দুজনেই গিরির বাড়ির চারপাশে ঘোরাফেরা শুরু করে। এদিকে গিরি তখন বাড়িতে নেই, নতুন একটি প্রপার্টির জন্য জমি দেখতে গিয়েছে। গৌরীও কাজের লোকদের পাশের বাসা পরিষ্কার করতে পাঠিয়েছে। শুধু একজন কাজের মহিলা ছিল, সেও ব্যালকনি পরিষ্কার করছিল। আর গৌরী টিভি দেখছে। তখনই কাচের বোতল ভাঙার শব্দ আসে। গৌরীও দোতলা সিঁড়ির কাছে গিয়ে দেখে একটি কাচের বোতল গড়িয়ে পড়ছে, আর সাথে ডন আর সিজু উপর থেকে নামছে। ডন বলছিল আরে ভাবি যে আপনাকে সরি বলতে এলাম। তবে ডনের হাতে ছুরি দেখা মাত্রই গৌরী অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ডন ছুরি ঢুকিয়ে রেখেছে, এই জন্য দরজা বন্ধ হচ্ছে না। একা মহিলা মানুষ দুজন পুরুষের শক্তির কাছে কি করে পারে, তাই ডন আর সিজু ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর শাড়ি দিয়ে গৌরীকে খাটের সাথে বেঁধে ফেলে। ডন বলে ওঠে তোকে টাচ করাতে তোর জ্বলে গিয়েছিল, এখন দেখ কি করি, বলে গৌরীকে কিস করে, এমনকি ঠোঁটে কামড় দিয়ে কেটে ফেলে। সিজু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। কিস করা শেষে ডন গৌরীকে বলে এখন বুঝতে পারছি গিরি ভাই কেন তোকে বিয়ে করেছে, আমরাও একবার দেখি না। গৌরী বারবার নিষেধ করছে, অসহায়ের মতো চিৎকার করছে, কিন্তু ডন এক টানে গৌরীর ব্লাউজটি ছিঁড়ে ফেলে। এরপর তারা ভিডিও বানিয়ে সেখান থেকে চলে যায়। আর খবর পাওয়া মাত্রই গিরি সেই সাইড থেকে দ্রুত বাড়িতে ছুটে আসে। গিরি এসেই দেখা অন্যরাও এসেছে, পাশে অ্যাম্বুলেন্স। তবে সাজি জানায় ডক্টর এসেছে, মানে তাদের পরিচিত ডক্টর। গিরি ভিতরে গিয়েই দেখে গৌরী নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে আছে। গিরি এটা সহ্য করতে না পেরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর গিরির মা আসে। গিরির মা এসে জানতে চায় কি হয়েছে। সাজি জানায় গতকাল সুপারমার্কেটে গিরির সাথে দুটি ছেলে ঝামেলা হয়েছিল, তারই বদলা নিয়েছে। গিরির মা সোজা গৌরীর কাছে চলে যায় এবং গৌরীকে বোঝায় দেখ, কোনো পুরুষ যদি আমাদের মহিলাদের অনিচ্ছায় আমাদের শরীরে স্পর্শ করে আমরা তা কিছুতেই সহ্য করতে পারি না। অ্যাক্সিডেন্ট হলে মানুষের হাত পাও তো ভেঙে যেতে পারে, তাই না? এটাকে অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও। কেউ একজন বলেছিল গোসল করে সব দাগ মুছে ফেলো, সারা জীবন এটাকে মনের মধ্যে রেখে জীবন কাটানো যাবে না। এর মধ্যে গিরি এসে দরজায় দাঁড়ালে গিরির মা গিরিকে বলে ওকে আমি 2 দিনের জন্য আমার কাছে নিয়ে যাচ্ছি, তোর দেখা করার ইচ্ছা হলে আমার ওখানে গিয়ে দেখা করবি। তবে গিরিকে এটাও বলে এই বিষয়টাকে মনের মধ্যে রেখে দিস না, ওদের তুই পাবি, তখন শেষ করে দিস। গিরির মা সবার উদ্দেশ্যে বলে তোমরা সবাই বাইরে যাও, ওদের দুজনের কথা বলতে দাও। সবাই বাইরে চলে গেলে গিরি গৌরীর পাশে গিয়ে বসে। এরপর গৌরীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এজন্য গৌরী বলে আমি ঠিক হয়ে যাব, তুমি এসব নিয়ে আর ভেবো না। তবে এটা বলার পরই গিরি গৌরীর হাত সরিয়ে দিয়ে উঠে বসে পড়ে, আর আমরাও গিরির ভয়ানক এক চেহারা দেখতে পাই। অন্যদিকে ডন আর সিজুকে দেখা যায় বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডন বলছিল সিজু আমার মনে হয় ওরা আমাদের ধরে ফেলবে, কিন্তু সিজুর কথা কিভাবে, আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই, ওরা আমাদের কাছে পৌঁছাতে পারবে না, আমরা ইচ্ছা করলেই পারবো। তবে আগে আমাদের বাইক আর হেলমেট বদলাতে হবে। ডন বলে সমস্যা কি, টাকা তো আছে, ওরা যদি কিছু করে আমরা ওদের 12টা বাজিয়ে সোজা বিহার চলে যাব। এদিকে সিসিটিভি চেক করে ডনার সাথে দেখা যায়, আর দেখা মাত্রই দেবী তার লোকেদেরকে ওই ফটোটি পাঠিয়ে দেয়। সাথে এটাও বলে দেয় কাউকে কিছু বলার দরকার নেই, তাদের সহ তাদের পরিবার যেখানে যে আছে সবাইকে তুলে নিয়ে আয়। আবার সাজি বলছিল সুপারমার্কেটে ফুটেজও টানতে হবে, বাইরের কেউ যেন কিছু জানতে না পারে। কুরু বলে ওঠে আমরা কি পুলিশের হেল্প নিতে পারি না? তবে দেবী কুরুকে বোঝায় তুই কি ভয় পাচ্ছিস, ভয় পাস না, বাকি সব আমি দেখছি। আবার খবর পেয়ে কল্যাণীও আসে। কল্যাণী এসেই বলছিল
আমরা অফিসিয়ালি মুভ করতে পারি না। কিন্তু গিরিরা সোজা না বলে দেয়। এদিকে দেবীর কথা মতো ত্রিশূরের দেবীর আন্ডারে যারাই কাজ করে সবাইকে হোয়াটসঅ্যাপে ডন আর সিজুর ফটো পাঠিয়ে দেওয়া হয়। চারিদিকে সবাই ওদের খুঁজতে শুরু করে দিয়েছে। এর মধ্যে সেই টায়ার রিপেয়ার করতে আসা ওই ছেলেটি ফটো দেখেই ওদেরকে চিনে ফেলে আর বলে এ তো পলের ওখানে কাজ করত। এই জন্য তাদেরকে দেবীর কাছে ডাকা হয়। এদিকে পুলিশের কাছে খবর চলে গেছে যে দেবীরা ওদেরকে খুঁজছে। তারা রঞ্জিতকেও জানায় আমাদের ধরার আগে ওরা ধরে ফেলবে। কিন্তু রঞ্জিতের কথা, তাহলে সিস্টেম কী জন্য? পুরো ফোর্স কাজে লাগাও, যে কোনো মূল্য ওদের আগে ধরতে হবে। সাথে কল্যাণীকেও বলে এমন কেউ নেই যে এই ফটো দেখেনি। কিরি আর ওর পরিবার হয়তো কোনো কেস করেনি। তুমি তো পুলিশের লোক, এভাবে হলে তো পুলিশের উপর থেকে জনগণের আস্থা উঠে যাবে। একবার একটি মেয়ের জন্য কলেজের সামনে গিয়ে ফাইট করেছিল। কল্যাণী বলে ওই মেয়েকে বিয়ে করেছে, নাম গৌরী। রঞ্জিত জানতে চায় ওদের কোনো বাচ্চা হয়নি? কল্যাণী বলে না। রঞ্জিত আবার বলে কেন হয়নি? কল্যাণী বলে সেটা জিজ্ঞেস করে দেখতে হবে। রঞ্জিতও বলে তাহলে সেটা জেনে তারপর আমার সাথে দেখা করবে। এটা শোনা মাত্রই কল্যাণী উঠে চলে যায়। তখন অন্যরা জানায় গিরি, দেবী, সাজি, কুরু ওরা সবাই একই টিম। ওরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলায় জড়ায় না, কারণ ভাড়া থেকেই ওরা মাসে এক একজন 25 লাখ টাকা করে পায়। আর ব্যবসা তো আছেই। ওরা সবাই একই কলেজে পড়তো। গিরি আর সাজি কাজিন। কুরুভিলা আর দেবী কোর্ট টাইম থেকে পড়তে এসে তারা আর ফিরে যায়নি। দেবী ওর ক্লাসমেট জয়াকে বিয়ে করেছে, আর কুরুভিলা গিরির বোনকে বিয়ে করেছে। এখন ওরা একই পরিবারের মতো। ওরা নিজ থেকে কারোর সাথে ঝামেলায় জড়ায় না, কিন্তু কেউ জড়ালে ওরা তাকে ছাড়ে না। ওরা পুলিশকেও ভয় করে না, তাই কেস না করেই ওরা ওদের মতো কাজে নেমে পড়েছে, কারণ ওদের কাছে পাওয়ার সেট আপ দুটোই আছে। এদিকে পুলিশের এক সিআই দেবীকে কল করে জানায় তদন্ত করে জানতে পারলাম ওদের তেমন কোনো বন্ধুবান্ধব নেই, যাওয়ার মতো তেমন কোনো জায়গায়ও নেই। আর এটিএম মার্ডার কেসে তদন্ত করতে গিয়ে জানতে পারলাম ওরাই ওই এটিএমের সিসিটিভি নষ্ট করেছিল। পাশে পার্টি অফিসে ফাংশন চলছিল। ওরা সেখান থেকে একটি স্পিকার এনে ওখানে রেখেছিল যাতে শব্দ পাওয়া না যায়। আমরা আশেপাশের দোকানগুলো সিসিটিভি পর্যবেক্ষণ করে এই সব কিছু পেয়েছি। তার মানে ওরা দুজনই খুন করেছে। আবার পলো জানায় ওরা দুজন 1.5 বছর যাবত আমার ওখানে কাজ করছে। ওরা দুজন যে এতটা হারামি হবে সেটা আমিও কখনো কল্পনা করিনি। আবার ওই ছেলেটি যার নাম জয়, সেও জানায় আমি আগে একবার ওদেরকে একটি সেটেলমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম। এই জন্য দেবী জয়ের নাক ফাটিয়ে দিয়ে সুনিকে বলে যে ওকে সাথে নিয়ে ওই দুজনের কোথায় কে আছে সবাইকে তুলে নিয়ে আয়। এই জন্য সুনি জয়কে নিয়ে ডনের বাড়িতে যায়, আর সেখান থেকে ডনের বাবা শঙ্করকে তুলে নিয়ে আসে। এরপর দেবী সাজিকে কল করে জানিয়ে দেয় যে ওরা সাধারণ কেউ না। পুলিশ বলছে যে এটিএম মার্ডার ওরাই করেছে, আপাতত লুকিয়ে আছে। ওদের একজন এখানেরই, ওদের পরিচিত কয়েকজন আর ওর বাবাকে তুলে এনেছি। সাইবার সেল থেকে মোবাইল ট্রেস করে জানতে পারলাম ওরা ত্রিশূরের বাইরে যায়নি। দ্রুত ওদের ধরে ফেলব। অন্যদিকে ডনকে দেখা যায় পরিত্যক্ত একটি ঘরের মধ্যে কবিতার সাথে রোমান্স করছে। তবে তার ফোনে একের পর এক কল আসছে দেখে ডন বেরিয়ে আসে। সিজুকে জানালে সিজু বলে কাউকে কল করিস না, সিম কার্ড ফেলে দে, নয়তো আমাদের ঝামেলা হতে পারে। এরপর ওরা কবিতাকে সেখানে রেখেই চলে যায়। আর তখনই সুনিরা এসে হাজির। কবিতা জানায় ওরা তো মাত্র এখান থেকে গেল। কবিতাকে কল করতে বললে কবিতা কলও করে, কিন্তু কল ঢুকছে না। এই জন্য সুনিরা কবিতাকেও তাদের সাথে নিয়ে যায়। সিন চলে যায় রাতে। ডন একটি নতুন ফোন নিয়ে তার বাবার নম্বরে কল করে, কিন্তু ডন তো জানে না তার বাবা দেবীর কাছে। দেবী ফোন রিসিভ করে শঙ্করকে ইচ্ছামতো মারতে থাকে। শঙ্কর তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে হারামজাদা, তোর জন্য বুড়ো বয়সে মার খাচ্ছি, ওরা যা বলে তাই কর। দেবীও বলে দেয় তুই আর তোর বন্ধু যেখানেই আছিস না কেন, এখনই যদি এখানে না আসিস তোর পুরো পরিবারকে আমি শেষ করে দিব। বলা মাত্রই ডন একটি চলন্ত বাসের উপর তার ফোনটি ফেলে দেয়। আর সিজুকে বলে আমরা তো শেষ, ওরা তো বাবাকে তুলে নিয়েছে। এখন হয় আমাদের পালাতে হবে, নয়তো সারেন্ডার করতে হবে। তবে তারা একটাও করবে না, তারা অন্য এক প্ল্যান করে। এদিকে দেবীর এখানে উৎসব চলছে। বাইরে সবাই উৎসবের আনন্দে মেতেছে, শত শত মানুষ। তখনই গৌরী জয়াকে কল করে তার সাথে দেখা করতে বলে। দেবী বলে দেয় সাবধানে যেও। জয়া তখন তার ব্যাগ খুলে দেখায় যে গান আছে, সমস্যা হবে না। এরপর জয়া বেরিয়ে যায়, সাথে সাথে সাজি আর কুরুও চলে যায়। আবার ডনদেরকে দেখা যায় তারা কোথাও যাচ্ছে। এদিকে দেবীও সেখান থেকে ড্রিঙ্ক করে সুনিকে নিয়ে তার বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে ডন আর সিজু দেবীর ঘরে ঢুকে দেবীকে বেঁধে ফেলে। এরপর ডন থাপ্পড় মেরে দেবীর ঘুম ভাঙায়। দেবী তখন সুনিকে ডাকছিল, কিন্তু ডন বলে ডেকে লাভ কি, ওকে তো কখনই আমরা শেষ করে দিয়েছি। কেন ভয় পাচ্ছিস? আমার বাবাকে মারার তুই কে? তোর সমস্যা ছিল আমার সাথে, বাবাকে উঠালি কেন? এদিকে সিজুর দেবীর ডয়ার খুলতেই দেবীর গানটি পেয়ে যায়, আর ডন সেই গানটি নিয়ে সোদা দেবীর কপালে শ্যুট করে। এরপর গান আর ডয়ারে থাকা টাকা পয়সা নিয়ে ডন আর সিজু সেখান থেকে পালিয়ে যায়। দেবীর খুনের খবর পেয়ে সবাই আসে। পুলিশ চারিদিক ঘিরে রেখেছে।
শহরের সবথেকে বড় গ্যাংস্টারের খুন, এটা কি যেন তেন কথা। গিরিও এসে দেখে জয়া দেবীর রক্তাক্ত দেহটি জড়িয়ে ধরে কাঁদছে। গিরিও আর সহ্য করতে পারছিল না, তাই গিরিও সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় একটি ব্রিজের উপরে কারের নিচে কিছু পড়লে গিরি কার থামায়। গিরি পিছে উকি দিয়ে দেখার চেষ্টা করছিল, আর তখনই ডন গুলি চালায়। গিরিও তার সাথে থাকা গান নিয়ে নিচে নেমে আসে। সেই মুহূর্তে একটি গুলি এসে গিরির কাঁধে লাগে। তারপরও গিরি গামছা বেঁধে তার গান অ্যাসেম্বল করে ওদেরকে লক্ষ্য করে গুলি চালায়, আর ওরাও ভয়ে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গিরিও হাল ছাড়ার লোক না। গিরি কার ঘুরিয়ে ওদের পিছু করতে থাকে। পিছু করতে করতে সামনে একটি মোড় এলে ওদের একজন গিরির কারের গ্লাসে একটি ইট মারে, আর আরেকজন এলোপাতারি গুলি চালায়। এরপর তারা জঙ্গলের মধ্যে গিয়ে দূর থেকে উকি দিয়ে দেখছিল। ডন বলেছিল গুলি লেগেছে হয়তো, ওকে মারতে পারলে তো খেলাই শেষ, এরপর আমাদেরই সব। কিন্তু সিজু বলে ও মরুক আর না মরুক, আপাতত আমাদের এখান থেকে কোথাও চলে যেতে হবে। ডন বলে টাকা তো আছে, চিন্তা কিসের। এরপর তারা বাইক নিয়ে চলে যাচ্ছিল। তবে মরে যেতেই আচমকা গিরি তার কান নিয়ে তাদের রাস্তা আটকে দেয়। এরপর আবার শুরু হয় ধরার চেষ্টা। তবে একসময় ব্রিজের উপর উঠলে গিরি ওদের ওভারটেক করে সামনে থেকে ব্লক করে দেয়, আর ওরাও কারের সাথে ধাক্কা খেয়ে সোজা ব্রিজের নিচে পড়ে যায়। গিরিও নেমে এসে নিচে তাকিয়ে দেখে ওরা পানিতে তলিয়ে গেছে। এরপর এখান থেকে ফিরলে গিরির হাতের গুলি বের করে গিরির হাতে ব্যান্ডেজ করা হয়। আর এদিকে তাদের বন্ধু দেবী নেই, সাজি আর কুরু কিছুতেই সেটা মানতে পারছে না। গিরিও মনের মধ্যে কষ্ট পাচ্ছে। এজন্য পরবর্তী দিনই 4 বন্ধু মিলে দেবীর সমাধিতে ফুল দিতে যায়। আবার পুলিশ ব্রিজের নিচে তল্লাশি করেও ডন আর সিজুর কোনো সন্ধান পাচ্ছে না। ধারণা করা হয় ওরা হয়তো আর বেঁচে নেই। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। গিরিরা সবাই মিলে তাদের একটি ফার্ম হাউসে এসেছে। পরিবারের সবাই আসে, একসাথে সময় কাটায়। তারা মূলত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে কুরু গিরিকে বলছিল, এসব এখন বাদ দে, পুলিশ আর আমাদের লোকেরা ওদের তন্ন তন্ন করে খুঁজছে, ওরা হয়তো মারা গেছে, এখন ওদের নিয়ে চিন্তা করা বাদ দে। সাজিও তাই বলে। এরপরই এটিএম মার্ডার কেসের আসামি সুরেশের 2 ভাতিজা আর যোশীকে পুলিশ অ্যারেস্ট করে। তবে মূল আসামি ডন আর সিজু এখনও পলাতক। পুলিশের কাছেও তাদের কোনো তথ্য নেই। সিন রাতে কুরুকে দেখা যায় ডনদের প্রতিবেশীর সাথে কথা বলছে। মূলত কুরুর কথা মতো তারা রাত দিন ডনদের বাড়ির উপর নজর রাখছে। তারাও জানায় যখনই আমরা কিছু দেখব আপনাকে জানিয়ে দিব। এরপর কুরু তাদের কিছু টাকা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কারের কাছে এসেই দেখে কারের উপর ডন বসে আছে। ডন নেমেই কুরুকে কান পয়েন্ট করে বলে, আমার প্রতিবেশীকে টাকা দিয়ে আমার বাড়ির উপর নজর রাখছ, এখন তো তুমি যাবে বেটা। তবে শ্যুট করতে যেতেই দেখে বুলেট নেই, আর এটা দেখে কুরুও বাঁচার চেষ্টা করে। তবে ডন আর সিজু দুজন মিলে কুরুকে ইচ্ছামতো কোপায়। এরপর কুরুর ফোন থেকে গিরিকে কল করে বলে, কি গিরি ভাই, আমরা এখনও মরিনি। আপনি এত বড় একজন লোক এখনও আমাদের পিছে পড়ে আছেন। আপনার শালা আমাদের বাড়ি আমাদের খোঁজে এসেছিল, দ্রুত আসুন, নয়তো বাঁচাতে পারবেন না। শোনা মাত্রই গিরি আর সাজি ডনদের বাড়িতে গিয়ে দেখে ওরা কুরুকে কুপিয়ে কারের পিছে আটকে রেখে পালিয়েছে। সাথে সাথেই কুরুকে হসপিটালে নেওয়া হয়। খবর পেয়ে গিরিদের পুরো গ্যাং এসে হসপিটাল ঘিরে রাখে। তবে এ যাত্রায় কুরু বেঁচে যায়। উপরে গেলে জয়া গিরিকে বলে, ও এখন ঠিক আছে, কিন্তু গৌরীর মানসিক অবস্থা খুবই খারাপ। গৌরী মনে করছে ওর জন্য এত কিছু হয়েছে, তুই ওকে নিয়ে বাড়িতে চলে যা। গিরির মা বলে, গিরি তুই গৌরীকে নিয়ে বাড়িতে যা। সাজি আর কল্যাণীকে বলে, তোরা চলে যা, সবার একসাথে থাকার দরকার নেই, পরেরটা পরে দেখা যাবে। গিরির মায়ের কথা মতো সবাই চলে যাচ্ছিল। তখনই পুলিশ এসে সাজিদের জানায়, আমরা ওদের খুঁজছি, মোবাইল ট্রেস করে জানতে পেরেছি ওরা শহরের মধ্যে আছে, পুরো ফোর্স নেমেছে, রাতের মধ্যে ওদের ধরে ফেলব। আপাতত দয়া করে আপনারা মাথাটা ঠান্ডা রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে সাজি তাদের মনে করিয়ে দিয়ে বলে, গত বছর সেবাতির খেসকিত্তে আপনারা একই কথা বলেছিলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর 3 দিন পর আমাদের 3 জনের লাশ পাওয়া গিয়েছিল। গত সপ্তাহ আমাদের বন্ধু দেবীর খুন হয়েছে, আর আজ একজন আইসিইউতে। আপনারা তো নতুন বিল্ডিংয়ে চলে গেছেন, জানবেন কি করে? পুরনো জায়গায় খুঁজলেই আমাদের সম্পর্কে বুঝতে পারবেন আমরা কারা। যারাই ওদের ধরুক না কেন, সত্যি বলছি আমরা ওদের মেরে ফেলব। এরপর সাজি সেখানে থেকে যায়, আর গিরি বাড়িতে চলে যায়। আবার এদিকে আইসিইউর সামনে জয়া বলছিল, আমি তাহলে এখন যাই। গিরির মা বলে, আমার হাঁটুতে ব্যথা করছে, তোরা এখানে থাক, আমি কেবিনে গিয়ে একটু রেস্ট করে আসি। এই জন্য চাবি নিয়ে গিরির মা লিফটে ওঠে। তখনই সাজি কল করে গিরির মাকে বলে, আমি নিচে আছি, কিছু লাগলে আমাকে বলবেন। এরপর নেক্সট ফ্লোরে কয়েকজন লোক নামতেই পিছে থেকে বোরকা সরিয়ে ডন বলে ওঠে, আপনি গিরির মা না? এরপরে সিজু একটি স্ক্রুড্রাইভার বের করে গিরির মাকে মারতে যাচ্ছিল, কিন্তু গিরির মা হাত ধরে ফেলে আর সিজুর হাত মোচকে দেয়। তখনই ডন গিরির মায়ের গলায় ছুরি চালিয়ে দেয়। এরপর হসপিটাল থেকে বেরিয়েই গিরিকে কল করে,
গিরিও সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাজিকে কল করলে সাজিও জানায় অনেক রক্তপাত হয়েছে, তবে কপাল ভালো হসপিটালে হয়েছে, এখন স্টেবল। এর মধ্যে আরেকজন কল করে জানায় হসপিটালের বাইরে থেকে পুলিশ ওদের দুজনকে অ্যারেস্ট করেছে, তবে মনে হচ্ছে ওরা নিজেরাই সারেন্ডার করেছে। আমরা এখন থানার দিকে যাচ্ছি। এই জন্য গিরি হসপিটালে না গিয়ে সোজা থানায় চলে যায়। পুলিশ সদস্যরাও তখন বাইরে বলাবলি করছিল, ভাগ্য ভালো আমরা ধরতে পেরেছি, না হলে তোরা মেরে ফেলতো। তবে গিরি সোজা ভিতরে গিয়ে সেলের সামনে দাঁড়াতেই ডন বলে ওঠে শেষ পর্যন্ত এসেই গেলেন। পুলিশ সদস্যরা গিরিকে জানায় সব প্রসিডিউর শেষ করে কালকেই ওদেরকে কোর্টে নেওয়া হবে। ডন বলছিল এরপর রিমান্ডে নিবেন, তাই তো? আমরা একদম রেডি। এর মধ্যে রঞ্জিত এসে পড়ে, আর গিরিকে দেখে রঞ্জিত বলে দেখো, তোমার যে ক্ষতি হয়েছে তা আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না। তোমার এখানে থাকাটাও ইল্লিগাল। এমনিতেই ওদের বিরুদ্ধে এত চার্জ লাগিয়েছি, জীবনও বের হতে পারবে না। আর রঞ্জিতের কথা শুনেই গিরি কোনো কথা না বলেই সোজা সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। ডন আর সিজুকে কোর্টে আনা হয়েছে। পুরো ত্রিশূরের লোকজন এই দৃশ্য দেখতে এসেছে, চারিদিকে শুধু গিরির লোকজন। এর মধ্যে হঠাৎ কবিতা এসে ডনকে থাপ্পড় মেরে বসে, আর ডন উল্টো বলছিল জয়ের সাথে সেট হয়ে গেছিস না? মানে ওদের মধ্যে না আছে ভয়, না আছে অনুশোচনা। তবে আচমকায় দুজনের বুকে দুটি গুলি লাগে। পুরো কোর্ট চত্বর তখন মানুষ ছুটোছুটি করছে, কে শ্যুট করেছে কিছুই বোঝা যাচ্ছে না। ডন আর সিজুকেও দ্রুত পুলিশ জিপে করে হসপিটালে পাঠানো হয়। রঞ্জিতও পিছিয়ে আছে। তবে এর মধ্যেই পুলিশের গাড়ি বহরের মধ্যে গিরি কার নিয়ে ঢুকে পড়ে। ডন আর সিজুও বুঝতে পারছে এটা গিরিরই কাজ। এরপর তাদেরকে হসপিটালে নিয়ে গুলি বের করা হয়। ওরাও এখন স্টেবল। পুলিশ হসপিটালটি ঘিরে রেখেছে, এমনকি ওদের কেবিনের মধ্যেও অবস্থান নিয়েছে। ডনরাও বারবার জানতে চাচ্ছে যে গুলি করেছে সে কি ধরা পড়েছে। অন্যদিকে বাইরে পুলিশ সদস্যরা বলাবলি করছিল ওদের যদি মারারই হতো তাহলে তো কোর্টের সামনে মারতে পারত, ওদের হয়তো অন্য কোনো প্ল্যান আছে। তখনই রঞ্জিত লক্ষ্য করে নিচে গিরির লোকেরা ভিড় করে আছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা ইচ্ছাপূর্বক এক গ্রুপ আরেক গ্রুপের সাথে ঝামেলা বাঁধায়। ঝামেলা এমন পর্যায়ে যায় যে পুলিশও সামাল দিতে হিমশিম খাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রঞ্জিত অতিরিক্ত ফোর্স ডাকে। তবে তখনই ব্রেক ফেল হয়ে একটি অ্যাম্বুলেন্স সোজা সেখানে থাকে একটি কারের উপর এসে পড়ে। সবাই তখন সেদিকে ছুটে যায়, আর রঞ্জিত ছুটে যায় কেবিনের দিকে। তবে কেবিনের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় পুরো কেবিনে শুধু ধোঁয়া, ভিতরে কেউ নেই, কারণ গিরিরা ডন আর সিজুকে দেয়াল ভেঙে নিয়ে গেছে। সাথে সাথে রঞ্জিত পুরো সিটিতে হাই অ্যালার্ট জারি করে দেয়। সাজি আর গিরির ফোন লোকেশন ট্র্যাক করতে বলে। কিছুক্ষণের মধ্যে সাজির ফোন লোকেশন ট্র্যাক করে লোকেশনও পাওয়া যায়। তবে সাজির কাছে যেতেই দেখা যায় সাজি কারে একা। সাজিও সাইড দিয়ে বেরিয়ে চলে যায়। পুলিশ আর তাকে খুঁজে পায় না। এরপর গিরির ফোন লোকেশন ট্র্যাক করে জানা যায় গিরি কবরস্থানের আশেপাশে আছে। এজন্য রঞ্জিতটা সেখানে যায়, কিন্তু এখানেও এসে দেখে এখানে কেউই নেই। তখনই অন্যরা বলাবলি করছিল যদি একবার ওদের হাতে পড়েই যায় মনে হয় না এত সহজে ওদেরকে মারবে। অন্যদিকে ত্রিশূরে পুজোর উৎসব চলছে, হাজারো মানুষের ভিড়। তারই পাশে একটি প্লাস্টিক প্রসেসিং ইউনিটের মধ্যে গিরি ডন আর সিজুকে এনে রেখেছে। গিরি একটি হাতুড়ি আর একটি স্ক্রু ড্রাইভার এনে ওদের দিকে ছুঁড়ে মারে, আর এটা দেখা মাত্রই ডন হাতুড়ি তুলে যখনই গিরিকে মারতে যাবে গিরি এক পাঁচ মেরে ডনকে মেঝের মধ্যে ফেলে দেয়। আবার সিজু এলে সিজুর বুকে পাঁচ দিয়ে সিজুকে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। এরপর ওই হাতুড়ি আর স্ক্রুড্রাইভার দিয়ে দুজনকে ইচ্ছামতো পিটিয়ে দুজনের হাতে রশি বেঁধে ঝুলিয়ে রাখে। তখনও ডন সিজুকে বলছিল হ্যাঁ রে সিজু, তোর কি ব্যথা লাগছে? সিজু বলে না। ডন বলে আমারও না। এখন গিরি ভাইয়ের প্ল্যান কি হতে পারে? হাত যেহেতু রশিতে ঝুলিয়ে রেখেছে, ফাঁসি তো আর দিবে না, বড় হলে গিরি ভাইয়ের মতো হতে হয়। কি সুন্দর সেট আপ। সিজু বলে এত কিছু থেকেও কি লাভ? বন্ধু, শালা, মা। ডন বলে ওঠে ভাবির কথা বললি না? ভাবি তো স্পেশাল জিনিস, ভাবির কিছু হলো তো গিরি ভাই কষ্ট পাবে। তখনই পাশে থেকে সিজুর বডিটি ব্লাস্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সিজুর এমন বিভৎস অবস্থা দেখে ডনের আত্মা কেঁপে ওঠে। গিরি তখন কারে উঠে যাচ্ছিল, তখনই ডন গিরি বলে চিৎকার করে ওঠে, আর সাথে সাথেই ডনও ব্লাস্ট হয়ে যায়। এরপরই দেখা যায় জয়ার সাজিও সেখানেই ছিল। জয়া তার গান নিয়ে কার থেকে নামে এবং রশিতে ঝুলতে থাকা ওই হাতগুলোকে গুলি করে ফেলে দেয়। পুরো কারের গ্লাসটা তখন রক্ত মাংসে জড়িয়ে আছে। এই জন্য কারের গ্লাসটি পরিষ্কার করে তারা সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে উৎসবে আনন্দরত লোকজনেরাও গিরিদের কার দেখে সাইড দিয়ে দেয়। আর এভাবেই তারা তাদের প্রতিশোধের গল্পটার সমাপ্তি করে। এমন ঘটনা আমাদের জীবনেও অনেক ঘটে, কিন্তু হয়তো সেগুলো এত দূরে গড়ায় না। এজন্য প্রত্যেকটি জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত। কে কখন কোন মাইন্ড নিয়ে কি করে বসবে তা কেউই বলতে পারে না। গিরির প্রতিশোধের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না।
দেখা হচ্ছে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।